মেলা কাউ কাউ করিছে, কান্নাকাটি করিছে, কয়টা ইন্টারেস্টিং কথা কইছে, আমি সেইখান থেকে পড়ে শোনাই। আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। সুপ্পু খুব পরিষ্কার করে বলছে যে বিএনপি তারে রক্ষা করছে। কোন সুপ্পুকে? সেই সুপ্পুকে যে তার নিজের পরিচয় নিজেই দিচ্ছে। শোনেন তার নিজের ক্রেডেনশিয়াল। আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। আব্দুর রব বগা মিয়ার বাড়িতে আমি গিয়েছি, আমার প্রতিবেশী। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। শুনিছেন কি বিশাল ক্রেডেনশিয়াল? মানে কার সাথে কই ভাত খেয়েছে সেটাও তার বড় যোগ্যতা। সোহরাওয়ার্দীর বডিগার্ড তারে কয়বার সুপ্পুকে ডাকছে সেটা তার বড় যোগ্যতা। তো এটি শেষ না, তারে কেন কাঁঠাল রানী পছন্দ করতো, কেন দয়া করতো, সেটা তার মুখ থেকে শুনেন। সে যে ছাত্রলীগ করতো সেটাও শুনেন। আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি, স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আপনি কি রাজনীতি করতেন? আমি বললাম, জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। তখন তিনি একটি নাম উচ্চারণ করে আমাকে বলছিলেন, সে তোমার সিনিয়র? আমি তখন বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, সে আমার 10 বছরের জুনিয়র। উনি যাকে সিনিয়র লিডার মনে করতেন তারও আমি 10 বছরের সিনিয়র। এটা শুনে উনি অনেকটা আমার প্রতি তার দয়ার সাগর হাত বাড়িয়ে দিলেন। শুনেছেন? ফাইনালি তার মনে বড় দুষ্ক ছিল। সেটা জানেন তার দুষ্কু কি ছিল? আমার মনে বড় দুষ্কু, ও দুষ্কু আমার মনে রে। কি দুষ্কু সুপ্পু তোমার মনে? ওর মুখেই শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। শুনেছেন তার দুষ্কু কেন কাঁঠাল রানী তারে পায়ের ধুলে নিতে দেয় না? এই কিসিমের একটা মানুষরা রাখার জন্য বিএনপির কি আকুলতা ব্যাকুলতা। আমি যখন কইতাম সুপ্পু ওয়াকার আর বিএনপি বরাবর হয়ে গেছে, তার প্রমাণ পাইলেন তো। সুপ্পুর কপালে যে দুষ্কু আছে এটা আমি কলে 2023 সালে ওই প্রেসিডেন্ট হওয়ার টাইমে কইছিলাম। শুনেন, হাসিনা নিজেও জানে সে নির্বাচনের সময় ক্ষমতায় থাকতেছে না, তাই তার একখান হিসু করে প্যান্ট না ভিজানো প্রেসিডেন্ট দরকার। সেজন্যই সুপ্পু। তাই সুপ্পু হইল প্রেসিডেন্ট, কিছু আসে যায় না। এই সুপ্পু যতই অনুগত হোক, একটা ফেয়ার নির্বাচনের পরে নেক্সট সরকার প্রথম যে অধিবেশনে বসবে, সেই অধিবেশনে যে বক্তৃতা দেবে না সুপ্পু, সেটার আইন অনুসারে বিজয়ী দল যেভাবে লিখে দেবে সেভাবে পড়তে সুপ্পু বাধ্য হবে। তারপরে কিন্তু বিজয়ী দল ইমপিচ করতে পারবে। সুপ্পুরে ইমপিচ করার মতো মেলা জিনিস আছে কিন্তু বিরোধী দলের হাতে। সুপ্পুর কপালে আগের দুঃখ আছে, হাসিনা বুঝবে, আয়রে কি শখ কইরা আমি বানাইছিলাম প্রেসিডেন্ট, সে এখন আমার গালি দিতেছে সংসদে দাঁড়ায়। তা আজ দেখলাম খুব হাসতেছে সুপ্পু। হ্যাঁ, আইসা নাও, পরে কান্দিবা, যত হাসি তত কান্না, কইয়া গেছে রামসন্না। শুনিছেন? ঠিকই গুনে 3 বছর আগে কইছিলাম কলে মিলিল। এবার এখন দেখা যাক বিএনপি কি ড্রাফট করে দেয় তার বক্তৃতার। খেয়াল রাখেন
বিএনপি কলে কর চেষ্টা করবে বক্তি বা ড্রাফট সুপ্পু নিজে করিছে, আমরা কিছু কই নাই, নিজে ড্রাফট করে না আইন অনুসারে প্রেসিডেন্ট। আগে জানায় রাখলাম জুলাই বিপ্লব নিয়ে কি বলে সুপ্পু, জুলাই সনদ নিয়ে কি বলে, হাসিনার ফ্যাসিবাদ নিয়ে কি বলে, গুমখুন নিয়ে কি বলে, হাসিনার বিচার নিয়ে কি বলে, এগুলো খেয়াল রাখবেন, কারণ ওইটা ড্রাফট করে দেবে বিএনপি নিজে, তারেক রহমান ওটা অ্যাপ্রুভ করবে। এটা মাথায় রাখেন সুপ্পু কি বলে সেটাই বিএনপির কথা। সুপ্পু এটা চোর, ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগী অপরাধী এবং মিথ্যাবাদী। জেনে বুঝে বলতেছি, ওই তো দুবাইয়ের রেসিডেন্ট, জানেন না? দুবাইয়ের রেসিডেন্ট কলে ওই বিচারক হিসেবে প্রথম কর্মজীবনে ছিল চরম ঘুষখোর এবং দুর্নীতিগ্রস্ত এক অমানুষ, টাকার বিনিময়ে রায় বিক্রি করত। তার দ্বিতীয় কর্মকর্তা হচ্ছে দুদকে যোগ দেওয়ার পরে দুর্নীতির মামলা এবং অভিযোগ ফয়সলা করত অর্থের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে। এ প্রসঙ্গে আবার পরে আসবো। আর তৃতীয় কর্মস্থল হচ্ছে এস আলমের দখলকৃত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল, দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের শীর্ষ সহযোগী ছিল সে। খুনি হাসিনার ফ্যাসিস্ট দুঃশাসনের এই নরাধমের চতুর্থ অপরাধ কর্মের জায়গা হয়ে উঠছিল দেশের রাষ্ট্রপতির শাসন। এই যে মিথ্যাবাদী, এটা চরম মিথ্যাবাদী, এটা দেখাই দেবো, আজ দেখাই দিয়ে। এই যে সাক্ষাৎকার দিচ্ছে না, এটা কি কইছে দেখেন। এই যে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। ক্রোড়পত্র ঠিকই প্রকাশিত হয়, তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 1.5 বছরে আমার কোনো বাণী গেছে কি না। আচ্ছা আপনারাই দেখেন, আপনারা দেখেন কত বড় মিথ্যাবাদী। গত বছর স্বাধীনতা দিবসে ওর বাণী দেখেছেন, এই যে বিজয় দিবস ক্রোড়পত্র ওর বাণী দেখেছেন। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসেও তার বাণী ছাপা হয়েছে দেখেছেন। কেমন ডাহা মিথ্যা কথা বলে দেখেছেন। আচ্ছা এডিটর সাহেব, আমি কি সুপ্পুরে গালি দিতে পারবো? পারবো না কেন? রোজা রমজানের দিন তাই। ও আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, সুপ্পুরে গালি দিলাম না। এবার আসেন, কাটারানি আমগরা দেশে প্রেসিডেন্ট বানিয়েছিল কোন কিসিমের মালকে, আর বিএনপি যার প্রেমে দেওয়ানা সে কেমন মাল সেটা আমরা দেখি। সুপ্পু 71 সালে মুজিব বাহিনীতে জয়েন দেয়, ওই তারপরে ইন্ডিয়ার দেরাদুনে ট্রেনিং করে। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে কে জানেন? ভারতীয় গোয়েন্দা বাহিনী রয়ের জেনারেল উবান, সে ছিল ট্রেনার। মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছে তারে খতম করা, মানে বামপন্থীদের খতম করা। এই উদ্দেশ্যে স্বাধীনতার পর রক্ষী বাহিনী গঠন করা হয় এবং তারা কিন্তু 30,000 যুবককে হত্যা করে সে সময় মুজিবের আমলে, শরদ্দির বডিগার্ডের আমলে। এই রক্ষী বাহিনী তৈরি হয় মুজিব বাহিনীর সদস্যদের দিয়া, মানে সুপ্পুর ভাই ব্রাদারদের দিয়া। সেই রক্ষী বাহিনীকে জিয়াউর রহমান আর্মিতে আত্মীকৃত করে। সোহরাওয়ার্দী বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে জিয়ার আমলে যতগুলা মিলিটারি কু হয়েছে সেগুলোতে রক্ষী বাহিনী থেকে আসা লোকজন যুক্ত ছিল। জিয়া যে লাস্ট কুতে মারা যায় সেখানেও রক্ষী বাহিনী থেকে আসা অফিসার ছিল কিলিং স্কোয়াডে, যে জিয়াকে খুন করেছে। এটা খালেদা জিয়া ঠিকই বুঝেছিলেন, তাই তিনি কইছিলেন যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। যার মধ্যে আওয়ামী লীগের বিন্দু মাত্র জিনিস আছে, চিহ্ন আছে, তারে বিশ্বাস করা যায় না। শুনেন, সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, লেনদেন করছির মতো তার হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। শুনেছেন? আর এখন সেই জিয়া এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের আওয়ামী লীগ ছাড়া চলেই না। হ্যাঁ, যাই হোক, সুপ্পুতে ফিরে আসি। 72 সালে সুপ্পু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। ওই পরীক্ষাটা ছিল নকলের জন্য বিখ্যাত, একেবারে আপনারা সবাই জানেন, মুরব্বীদের জিজ্ঞেস করেন, সব কটা নকল করে পাশ করেছে। 75 সালে সে পাবনার আমিন উদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি পায়, মাশাআল্লাহ। 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয়, একটা স্পেশাল ক্যাডার সার্ভিস হয়েছিল। পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হইল দিয়া তার বিদ্যা অভিজ্ঞতার দৌড়। আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে এই নকল বা সুপ্পুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সে বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, কেউ কেউ ছিলেন প্রধান বিচারপতি। আর কাঁঠাল রানী উপসচিব পর্যায়ে অবসরপ্রাপ্ত এক দুর্নীতিগ্রস্ত বিচারপতিরে বাংলাদেশের সর্বোচ্চ পদে নিয়োগ দিছিল। এই কইরা পদটার যে কি পরিমাণে অবমূল্যায়ন হয়েছিল সেটা আমাদের ধারণারও বাইরে। দেখেছেন তো কেমন মিছা কথা বলে, চোখে চোখে মিছা কথা বলে। এটা বাংলাদেশের রাষ্ট্রপতি। এরকম একটা মিছা কথা বললে তো মিডিয়াতে হইচই পড়ে যেত দুনিয়ার যে কোনো সভ্য দেশে। কিছু হয়েছে এরকম একটা মিছা কথা বলছে।
2001 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ অভিযোগ করে যে বিএনপি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উপরে হামলা করিচ্ছে। পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2008 সালে, তখন ওই অভিযোগ তদন্তের একটা কমিশন গঠন করে। সেটার প্রধান হিসেবে শাহাবুদ্দিন সুপুরে নিয়োগ দিছিল কাটালরানী হাসিনা। সে বিএনপির বিরুদ্ধে তদন্ত করেছিল, তদন্ত রিপোর্ট দিছিল। হাসিনা কত ঘনিষ্ঠ, কতখানি ডিপেন্ড করতো দেখেন, তার উপরে ডিপেন্ড করিচ্ছে তারেক রহমান। দেখেছেন? 2011 সালে হাসিনা সুপ্পুকে দুর্নীতি দমন কমিশনের হিসেবে নিয়োগ দেয়। ওইখানে তার প্রধান কাজ ছিল পদ্মা সেতুতে যে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ উত্থাপন করছিল না, সেটা তদন্ত করা। আশ্চর্য হওয়ার কিছু নাই যে হাসিনার পদলে সুপ্পু তথাকথিত তদন্ত শেষে দাবি করে বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা। এটা নিয়ে আবার সে গব্বও করেছিল। এই ভূমিকার কারণে সে হাসিনার আস্থা এবং বিশ্বাস অর্জন করে। 2011 থেকে 2016 সাল পর্যন্ত যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিল, ওই সময় বাংলাদেশের দুর্নীতির এত ব্যাপক বিস্তার ঘটে যে হাসিনার পুরা শাসনামলে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে যায়। সুপ্পু এবং তার দুর্নীতি দমন কমিশনের সহকর্মীরা এই অভূতপূর্ব দুর্নীতির ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছিল। বুঝিস? বাংলাদেশ থেকে যে পাচার হয়ে গেছে অর্থ, সেইটা ঢাল ছিল এই সুপ্পু। পরবর্তীতে সুপ্পু এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে চাকরি নেয়। প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত এই পদেই চাকরি করত। আদারি যেমন মোদির ক্যাশিয়ার, যেমন এস আলমও কাটালরানী হাসিনার ক্যাশিয়ার। জানেন তো এটা? শাহাবুদ্দিন সুপ্পুর নজরদারিতে ইসলামী ব্যাংক জয় বাংলা হয়ে যায়। এবং এস আলমের সাথে আমাদের শিলং সালাউদ্দিনের একটা ঘুটু আছে, জানেন তো? এই জন্য এইটাই হইতেছে আসল ব্যাপার। বুঝিসাও তার সাথে কেন বিএনপির এত সম্পর্ক? এই যে কালের কণ্ঠে সাক্ষাৎকার নিল, ওই একই বসুন্ধরা গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিনে 2023 সালের 12 ডিসেম্বর লেখা লিখেছিল উপসম্পাদক হিসেবে। এসুপো কেন 2024 সালে হাসিনা জরুরি, কেন হাসিনা ক্ষমতা টানতে হবে, সেটা লিখেছে। সে কইছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন বিএনপি জামাত সরকারের দুঃশাসন এবং পরবর্তীতে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্বে দেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে যখন অন্ধকার নেমে এসেছিল, ঠিক তখনই প্রায় 3/4 মানুষের সমর্থন নিয়ে ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা সে দেশরত্ন শেখ হাসিনা। 21 শতকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো মূলত সেইখান থেকেই শুরু। না না, এটি শেষ না, আরো আছে, আরো আছে, রান্নাঘরে আরো আছে। সে তারেক রহমান খালেদা জিয়া নিয়ে কি বলেছিল, আসেন সেটা ওর পড়তেছি। সে খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে কইছিল, সভা সমাবেশে আওয়ামী লীগ বিএনপি হাক ডাক যাই হোক, নির্বাচন নিয়ে নিকট অতীতের সবচেয়ে সুন্দর মন্তব্যটি করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষায়, দেশের মানুষ বিএনপির সময় কি পেয়েছে আর আওয়ামী লীগের সময় কি পেয়েছে সেটার তুলনা করতে হবে। জনগণ কাকে ভোট দেবে, আওয়ামী লীগের বাইরে আর কে আছে? কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে? ভোটের হিসাব নিকাশ যদি বাদও দেওয়া হয় এবং বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশও নেয়, তাহলে তাদের দলের প্রতিনিধিত্ব করবেন কে? একদিকে একজন এতিমের টাকা আত্মসাৎ করে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত, মানে খালেদা জিয়ার কথা কইছে, অন্যজন 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা সাজাপ্রাপ্ত আসামি হয়ে দেশান্তরে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। দেখিস কি প্রেম! তারেক রহমান তো প্রেমের দেওয়ানা সুপ্পুর, কিন্তু সুপ্পুর কেমন প্রেম সেটা দেখিস। বড় প্রেম তো কাছেও টানে না, দূরেও ঠেলিয়া দেয়। এই সুপ্পুরে নিয়ে প্রেম কেন বিএনপির এত? আমরা যখন সুপ্পুর অপসারণ চাইতেছি, সেই টাইমে তারেক রহমানের সাথে আমার একটা মিটিং হয় জুমে। আমি তারেক রহমানকে বলছিলাম যে সরাসরি আপনারা তো সুপ্পুকে ডিফেন্ড করতেছেন, কেন করতেছেন? তো উনি বলছিলেন, দেখেন দাদা, উনি আমার দাদা বলেই ডাকতেন, আপনি যেমন দেশে ফিরতে চান, আমিও ফিরতে চাই, আমার মেয়েটাও দেশে ফিরতে চায়, ও ছোটবেলায় চলে আসছে। প্রেসিডেন্ট অপসারিত হলে আমার সেই দেশে ফেরাটা ঝুঁকিতে পড়বে। আমি অন রেকর্ড বলতেছি, এই কথাই উনি আমাকে বলছিলেন। আমি বললাম যে আমি তো বুঝলাম না, আমি ওনারে ভাইয়া বলি, আমি তো বুঝলাম না, মানে আপনার কেন দেশে আছে ঝুঁকিতে পড়বে? তাই আবারও জিজ্ঞেস করলাম যে আমি যখন বুঝলাম না দেশে ফেরাটা কেন ঝুঁকিতে পড়বে, উনি বললেন যে বিস্তারিত বলবো না দাদা, কিন্তু আমি কনভিন্স যে এটাতে সমস্যা হবে। তো সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে দেশ বদলায় যাইতেছিল, দেশটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। সেই আগের বন্দোবস্তে, দেশ সেই আগের বন্দোবস্তে ফিরে যাইতেছে। আওয়ামী লীগের অফিস খুলতেছে, ইনকিলাব আজাদি, এই সমস্ত শব্দ নিয়ে বিএনপির নেতার মধ্যে দেশ চুলকানি শুরু হয়েছে। ফুন্দের আলো দিল স্টার আবার আগের চেয়ারে ফিরে আসিছে, এমনকি তারা লেখা ছাপাইতেছে ইনকিলাব আজাদি কেন আমাদের বলা উচিত না। এই নিয়ে যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান বিএনপি নিজে দিছে, সে বিএনপি এখন সেটারে ডিজোন করতেছে। দেখিছে 4 আগস্ট
সে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়া ফেসবুকে পোস্ট দেয়, আর এখন তার ইনকিলাবে চুলকানি হয়, রক্তক্ষরণ হয় নাকি? কোনটি থেকে রক্তক্ষরণ হয়? এত কিছু হইতেছে, আওয়ামী লীগের সাথে বিএনপির যোগাযোগের মাধ্যমকে সুপ্পুই ছিল মিডিয়াম অফ কমিউনিকেশন। সেই বাংলাদেশি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের সবচেয়ে বিশ্বস্ত লোক, তাই তাকে দরকার ছিল বিএনপির। বাংলাদেশে মুজিব বাহিনী হইতেছে ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট। সুপ্পু মুজিব বাহিনীর সদস্য হিসেবে ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট, এবং তার মাধ্যমে এই সমস্ত ঘুটু হয়েছে। কারণ একটাই, সেই পুরনো বন্দোবস্ত, পুরনো লুটপাটের জামানা আবার ফিরে আসতেছে। ওটা ফিরে আনাটাই ছিল আসলে বাংলার লুথার কিং এর প্ল্যান। এই কথাটা খুব স্পষ্টভাবে হাদি বলছিল। প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপি কেমনে জুলাইয়ের সাথে গাদ্দারির রাস্তা তৈরি করছিল শোনেন। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের সার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত, এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। শুনেছেন তো, এবার বুঝেছেন তো কেন হাদিরে মরতে হয়, কেন হাদিরে শহীদ হইতে হয়? বুঝেছেন? বিপ্লব এভাবে ব্যাহত হইয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কি এতদিন মিসাই লড়াই করলাম? এত ছাত্র জনতা কি হুদাই জীবন দিল, রক্ত দিল? পৃথিবীতে কোনো রক্তই বৃথা যায় না, কোনো হাহাকার, কোনো কান্না চাপা পড়ে না। মজলুমের আর্তনাদ কোনোদিন বাতাসে মিশে যায় না, মজলুমের আর্তনাদ কোনোদিন পাথরের নিচে চাপা পড়ে থাকে না। 24-এর বর্ষা বিপ্লব একটা পুরা জেনারেশনকে পাল্টাই দিছে, তার মন মানসিকতা, তার চেতনাকে পাল্টাই দিছে। এই বদলটা বাংলাদেশের চেতনা থেকে কোনোদিন মুছে যাবে না। জুলাইয়ের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপিও না। কারণ জুলাই জিন্দা আছে, বিপ্লব জিন্দা আছে, শহীদেরা জিন্দা আছে। জুলাইয়ের সাথে গাদ্দারি করলে আবারও রাস্তায় নেমে আসবে আরো একবার সেই রুহানি প্লাবন, বাতিল রে ভাষায় নিয়ে যাবে আরো একবার। সেই দিন আমরা নিশ্চিত করব ফ্যাসিবাদের পুরনো বন্দোবস্তের সবকিছুকে